সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমরা শুরু করতে যাচ্ছি একদম নতুন একটি চ্যাপ্টার, সেট বা সেট থিওরি। তো তোমাদের জন্য এটি একদম নতুন চ্যাপ্টার হয়ে থাকলেও আমি বলবো ক্লাস 11-এর সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে তাদের মধ্যে সবচেয়ে সোজা এই চ্যাপ্টারটি। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, আশা করি কোনো অসুবিধা হবে না। তো আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো সেট কি, সেট কিভাবে লেখা হয়, সেটের অপারেশনগুলো কিভাবে করা হয় এবং সেটের সাহায্যে আমরা বাস্তবে কি কি সমস্যার সমাধান করতে পারি। তো ছোট্ট একটি ইন্ট্রো পর দেখে নেওয়া যাক সেট কি। তো সেট কি? সেটের ডেফিনেশন হচ্ছে সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট এলিমেন্টস। কি ভালোভাবে বোঝা গেল না? দেখো ক্লিয়ার করে দিচ্ছি। কালেকশন মানে হচ্ছে দল বা সংগঠন। আমরা যে গ্রুপ বলি বা দল বলি সেরকম দল বা সংগঠন। এখানে তোমরা সংগঠন পড়বে, সেটাই ভালো, দলটা একটু বুঝতে সুবিধা হয় তাই আমি দল লিখেছি এখানে। ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে সুসংগত। ডিস্টিংক্ট এর অর্থ হচ্ছে ভিন্ন, এলিমেন্টস মানে পদ বা পদসমূহ, যেহেতু এখানে প্লুরাল ফর্ম ইউজ করা আছে তাই আমি লিখলাম পদসমূহ। তো পুরো অর্থ এইটা হচ্ছে যে কতগুলি ভিন্ন ভিন্ন পদের সুসংগত সংগঠনটাকে আমরা বলবো সেট। অর্থাৎ সেট হলো ভিন্ন ভিন্ন পদসমূহের সুসংগত সংগঠন। তো একটি এক্সাম্পল নিয়ে দেখা যাক। আমি একটি এক্সাম্পল নিচ্ছি, দেখো। ইংরেজি বর্ণমালার ভাওয়েলের সেট। তো ভিউয়ার্স, তো সর্বপ্রথম তোমরা বলো যে ইংরেজি বর্ণমালার ভাওয়েলগুলি কি কি? আমরা জানি এ, ই, আই, ও, ইউ। তো আমি পাশে লিখছি এ, ই, আই, ও, ইউ। তো হয়ে গেল সেট? না, হয়নি। সেট লেখার একটি নির্দিষ্ট নিয়ম আছে, আমরা এরপরেই সেই নিয়মে যাব, কিন্তু উদাহরণ বলতে গেলে আমাকে দেখাতেই হচ্ছে, তাই আমি একবারে লিখলাম এখানে এ, ই, আই, ও, ইউ। এগুলো হচ্ছে সব পদ। যে পদসমূহের কথা এখানে বলা আছে সেই পদ হচ্ছে এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ এ এখানে একটি পদ, ই এখানে একটি পদ, আই এখানে একটি পদ, ও একটি পদ এবং ইউ একটি পদ। খেয়াল করে দেখো, কোনো পদকে এখানে দুবার লেখা হয়নি, অর্থাৎ ডিস্টিংক্ট। এই কথাটি ভেরিফাই হচ্ছে, এখানে একটি পদ দুবার লেখা যাবে না। তো এখন এখানে লেখার প্রশ্ন আসছে না। তোমরা হয়তো ভাবছো যে ইংরেজি বর্ণমালার ভাওয়েল তো এ, ই, আই, ও, ইউই হয়, তো এখানে দুবার আসবে কেন একটা লেটার? কিন্তু পরবর্তীতে বিভিন্ন অপারেশনে দেখা যায় যে দুটো এলিমেন্ট, দুটো আলাদা আলাদা সেটে এরকম একই এলিমেন্ট থাকবে, তারপর যদি আমরা সেগুলোকে যোগ করি তাও সেগুলো রিপিট হবে না, যার জন্য সেটের ডেফিনেশনে প্রথমেই বলে দেওয়া হচ্ছে ডিস্টিংক্ট কথাটি। তো আমরা দেখলাম ডিস্টিংক্ট কেন আছে এখানে। আর এলিমেন্টস বলতে এই প্রত্যেকটাকে আমরা একটা করে এলিমেন্ট বলি। আর সুসংগতটা কি করে এখানে ভেরিফাই হলো? দেখো এখানে বলে দেওয়া আছে ইংরেজি বর্ণমালার ভাওয়েলের সেট। তো দেখো এখানে ভাওয়েল ছাড়া অন্য কিছু আছে? নিশ্চয়ই নেই। অর্থাৎ আমাকে প্রথমেই একটি সংজ্ঞার মতো করে মানে সংজ্ঞা দেওয়া আছে যে এই সেটের ভিতর কি থাকবে। তো এই হচ্ছে সুসংগত, অর্থাৎ যা আমাকে বলবে আমাকে তার মধ্যে লিখতে হবে। আমাকে বলা আছে ইংরেজি বর্ণমালার ভাওয়েলের সেট, এখানে যেন কোনো কনসার্ন না ঢুকে যায়। এবার কালেকশন বলতে সংগঠন, অর্থাৎ সকলকে একত্রে মিলে যে আমি একটা দল তৈরি করব, তার জন্য আমাকে এই শুরু এবং শেষে এরকম কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট আমরা বলি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো বিষয়টা কি দাঁড়ালো? সেটকে তাহলে আমরা কিভাবে সিম্বল, মানে সেটের সিম্বল আমরা কি লিখছি? তো সেটের সিম্বল হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে।
তো আমি যদি বলি যে সিম্বল সেটের জন্য সিম্বল হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেট। এইরকম ব্র্যাকেটের মাঝখানে যখন তোমরা এলিমেন্টগুলোকে কমা আকারে বসাবে তাহলে একটি সেট গঠন হবে। এখন বিষয় হচ্ছে সবসময় কি এরকম কমা আকারে বসাতে হবে? তার জন্য আমরা দেখব সেটকে কিভাবে উপস্থাপন করা হয়। তো শুরুতে আমরা বুঝলাম যে সেটের এলিমেন্টগুলোকে এইভাবে কমা দিয়ে লিখলে আমরা সেট লিখতে পারি। এখন এখানে আরো কিছু কথা আছে, তা হচ্ছে সেটের যে এলিমেন্টগুলো হয় সাধারণত এলিমেন্টগুলোকে ইংরেজি স্মল লেটার অর নাম্বার দিয়ে লেখা হয়। কখনো কখনো এই এলিমেন্টগুলো ক্যাপিটাল লেটারও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটের ভিতরে যারা থাকে তাদেরকে সেটের এলিমেন্ট বলে। এই এলিমেন্টগুলোকে আমরা স্মল লেটার দিয়েই লিখে থাকি। আর এই পুরো সেটটা অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট সহ যে সেটটা হলো সেই সেটকে বোঝার জন্য, যেমন সংখ্যার ক্ষেত্রে আমরা যদি কোনো একটা প্রবলেম সলভ করতে নেই, সেক্ষেত্রে আমরা জানি না এরকম মানকে আমরা কি ধরি, এক্স ধরি। ঠিক একই রকম সেট ধরার ক্ষেত্রে বা সেটের নামকরণের ক্ষেত্রে আমরা পুরো সিস্টেমটাকে ক্যাপিটাল লেটার ইউজ করি, অর্থাৎ সেটকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয় এবং সেটের এলিমেন্টকে স্মল লেটার দিয়ে ডিনোট করা হয়। তো আশা করি বুঝতে পেরেছো যে এই সেটের ডেফিনেশনটা অনুযায়ী সেট কিরকম হয়। এখন আমরা দেখব প্রেজেন্টেশন অফ সেট। সেটের প্রেজেন্টেশন বা সেটের উপস্থাপন অর্থাৎ সেটকে কিভাবে লেখা হয় সেটা আমরা জানবো। তো সেটকে সাধারণত দুভাবে লেখা হয়, এক হচ্ছে রস্টার ও টেবুলার মেথড। রস্টার একজন ম্যাথমেটিশিয়ানের নাম, টেবুলার অর্থাৎ ছক বন্দীকরণ, ছক বন্দীকরণ। তো এই পদ্ধতিকে বলা হয় রস্টার পদ্ধতি অথবা ছক বন্দীকরণ পদ্ধতি, এবং এটি হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি অথবা প্রপার্টি মেথড অর্থাৎ ধর্মভিত্তিক পদ্ধতি। তো এই দুই পদ্ধতিতে আমরা যে কোনো সেটকে প্রকাশ করতে পারি। এখন এই দুটি মেথড ভালো করে শেখার জন্য আমাদের কয়েকটি চিহ্নের সাহায্য নিতে হবে। তো দেখে নেওয়া যাক আমাদের বেসিক কয়েকটি চিহ্ন, তারপর আমরা আবার এখানে ঢুকছি। তো ভিউয়ার্স, সেট চ্যাপ্টারটি ভালো করে শিখতে গেলে যে চিহ্নগুলি আমাদের প্রয়োজন তাদের মধ্যে প্রথমেই পড়ছে বিলংস টু। বিলংস টু এর অর্থ হচ্ছে অন্তর্গত। তো এই চিহ্নটি আমরা যদি সিম্পলি এরকম সি এর মতো দিয়ে কেটে দেই তাহলে লিখতে পারবো। এখন এই অন্তর্গত এই চিহ্নটি কিভাবে আমরা ব্যবহার করি, যেমন ধরো তুমি তোমার ফ্যামিলির মধ্যে আছো, তাহলে বলা যাবে যে তুমি তোমার ফ্যামিলির অন্তর্গত, অর্থাৎ ইউ বিলংস টু ইয়োর ফ্যামিলি, এভাবে বলা যেতে পারে। অথবা তুমি ক্লাস 11-এর স্টুডেন্ট, ওই হিসেবে ইউ বিলংস টু ক্লাস 11 এভাবেও বলতে পারো। তো যদি কোনো একজন মেম্বার আরেকটি গ্রুপের মধ্যে থাকে তাহলে সেই মেম্বারকে আমরা সেই গ্রুপের বিলংস বলতে পারবো, সেই ক্ষেত্রে আমরা এই চিহ্নটি ব্যবহার করতে পারবো। এরপরে দেখছি সাজ দ্যাট। এটাকে সাজ দ্যাট বলে, যার অর্থ হচ্ছে এমন যে এই চিহ্নটি হচ্ছে তোমরা অনুপাতের সময় যে চিহ্ন দাও দুটো ডট, যেটাকে অনুপাতের জন্য ইস টু বলো, সেই রকম করে দিলেই হয়ে যাবে। সাজ দ্যাটের আরো একটি চিহ্ন আছে, সেটা হচ্ছে একটি উলম্ব সরলরেখা, এইভাবে দিলেও সাজ দ্যাট বোঝায়, যার অর্থ হচ্ছে এমন যে। এখন দেখি এই চিহ্নটার মানে হচ্ছে এই যে, ইংরেজি ইমপ্লাইজ দ্যাট। এই চিহ্নটির সঙ্গে তোমরা অলরেডি পরিচিত, অনেক সময় সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা বাইয়ের পরিবর্তে এটা লিখতাম। আবার এটা হচ্ছে ডাজ নট বিলংস টু, অর্থাৎ অন্তর্গত নয়। আমরা বিলংস টু লিখেছিলাম আগে, সেটা লিখে যদি আমরা এইভাবে কেটে দেই তাহলে সেটি হয়ে যাবে ডাজ নট বিলংস টু। সর্বশেষ এই চিহ্নটি হচ্ছে ফর অল এক্স। ফর অল এক্স এর অর্থ হচ্ছে এক্স এর সমস্ত মানে বা সমস্ত এক্স এর জন্য। তো ফর অল এক্স লেখা হয়, একটি উল্টো এ লেখা হয়, এ লিখে পাশে এক্স বসালে হয় ফর অল এক্স। আমি যদি এরকম করে লিখে একটি এ বসাই তাহলে এটার অর্থ হবে ফর অল এ। আমি যদি এইভাবে লিখে এখানে ওয়াই বসাই তাহলে হয়ে যাবে ফর অল ওয়াই। অর্থাৎ উল্টানো এ দিয়ে তার পাশে আমি যা বসাবো সেটি হয়ে যাবে ফর অল সেই চিহ্নটি। এখন এই যে চিহ্নগুলি আমি বললাম, এই চিহ্নগুলি কিন্তু
সাফিসিয়েন্ট না, আরও কতগুলি চিহ্ন আসবে যেগুলো আমরা চ্যাপ্টার করতে করতে শিখে যেতে পারবো, কিন্তু চ্যাপ্টারের শুরুতেই আমার এই চিহ্নগুলি খুব দরকার আছে। সমস্ত চিহ্ন একসঙ্গে না পড়লেও চলবে, আর এই চিহ্নগুলি তোমরা তোমাদের বই থেকেও পেয়ে যাবে। আর বইয়ের মধ্যে একসঙ্গে সবগুলো থাকায় তোমরা কনফিউজড হয়ে যাও, তাই আমি যে কটা চিহ্ন প্রথমেই জানলেই চলে যাবে সেই চিহ্নগুলি আমি এখানে লিস্ট করে দিলাম। তো আশা করি তোমরা চিহ্নগুলি ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝবো যে কেন এই দুই রকম পদ্ধতি নেওয়া হচ্ছে। তো ধরো তোমাকে বলা হলো একটি সেট ইংরেজি বর্ণমালার ভায়োলের সেট, যেটি আমরা অলরেডি আগে করেছিলাম। ইংরেজি বর্ণমালার ভাওয়েল এর সেট ইকুয়াল টু কি হবে? তো তোমরা জানো এ, ই, আই, ও, ইউ। এই হচ্ছে রস্টার বা টেবুলার মেথড। অর্থাৎ এই পদ্ধতিতে করা হয় কি, যে সেটের যে এলিমেন্টগুলো আছে সমস্ত এলিমেন্টগুলোকে লিখে আমরা মাঝখানে কমা কমা বসাবো এবং শুরু ও শেষে একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে এই রস্টার বা টেবুলার পদ্ধতিতে সেট গঠন। অর্থাৎ সিম্পল ব্যাপার, যখন আমি সেটের এলিমেন্টগুলোকে পরিষ্কারভাবে জানবো তখনই কিন্তু আমি রস্টার মেথডে সেটকে লিখতে পারবো। হোয়ারাস এই একই সেট এখানে কি করে লেখা হয় দেখো, ইংরেজি বর্ণমালার ভাওয়েলের সেট। তো ভিউয়ার্স মনে রাখবে, প্রপার্টি মেথডে সবসময় কি করা হয়, এখানে আগেই বলা আছে ধর্ম ভিত্তিক, অর্থাৎ এই সেটের যা ধর্ম সেই ধর্মকে কাজে লাগানো হয়। অর্থাৎ সেটের ডেফিনেশন করার সময় আমরা যে ওয়েল ডিফাইন কথাটি পড়েছিলাম সেই ওয়েল ডিফাইনের ডেফিনেশনটাকে এখানে প্রয়োগ করা হবে। তো এখানে কি করা হয়, যে এখানে যতগুলো এলিমেন্ট আছে, অর্থাৎ এটি একটি একই সেট, এই সেটের ভিতর যতগুলি এলিমেন্ট আছে তাদের মধ্যে একটি কমন ধর্ম আছে সাধারণ। সেই ধর্মটা কি? এগুলো সবই ভাওয়েল এবং এগুলো ইংরেজি বর্ণমালার ভাওয়েল। তো আমরা এখানে কি করব, একটি এক্স ধরে নিব, যেমন করে আমরা অঙ্ক করার ক্ষেত্রে ধরি এক্স। তো দেখো এক্স আমরা ধরে নিলাম এবং এর বৈশিষ্ট্য লিখবো, এখন সাজ দ্যাট দিব। তো সাজ দ্যাটের অর্থ হচ্ছে এমন যে, অর্থাৎ এক্স এমন যে, এক্স হলো ইংরেজি বর্ণমালার ভাওয়েল, এবং এই শুরু আর শেষে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই ব্যাস হয়ে গেল। এই দুটো একই সেট বোঝাবে। কারণ কি? কারণ যখন আমি বললাম এক্স সাজ দ্যাট, অর্থাৎ এক্স হচ্ছে এই সেটের একটি এলিমেন্ট এবং সাজ দ্যাট মানে হচ্ছে এমন যে, তারপর বললাম আমি এক্স হলো ইংরেজি বর্ণমালার ভাওয়েল। তাহলে এখন এক্স এর মান কি হবে? এ হতে পারে, ই হতে পারে, আই হতে পারে, ও হতে পারে, ইউ হতে পারে। অর্থাৎ শুধু এই কথার মাধ্যমে এই পুরো সেটটি এক্সপ্রেস হয়ে গেল। এখন তোমরা হয়তো ভাবছো, আরে এটাই তো সোজা ছিল, তাহলে এটা করার কি দরকার ছিল? এখন আমি বলবো এটা করার কি দরকার ছিল। দেখো এবার আমি আরেকটি এক্সাম্পল নিচ্ছি। এবার আমি একটি সেট নিচ্ছি, ধরি লেট এ ইকুয়াল টু এরকম 2, 4, 6, 8, 10, 12 ডট 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 কতদূর? এইভাবে অসীম। তো এই সেটটির ক্ষেত্রে এখানে কিরকম হবে দেখো, এটি ছিল রস্টার পদ্ধতি, কারণ রস্টার পদ্ধতিতে পদগুলোকে আমাদের লিখতে হয়, কিন্তু সেট বিল্ডার পদ্ধতিতে পদগুলোকে আমাদের লিখতে হয় না, জাস্ট ওই পদগুলির সাধারণ যে ধর্ম সেই ধর্ম লিখলেই চলে। অর্থাৎ এই ক্ষেত্রে এই একই সেট হয়ে যাবে। আমি যদি লিখি 2n such that x belongs to ক্যাপিটাল N। এখন তোমরা হয়তো ভাবছো এই ক্যাপিটাল Nটা কি? দেখো সেট জাস্ট তোমরা শুরু করেছো, কিন্তু এখানে n নিজেই একটি সেট। আমি বলি n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। যেমন এখানে একটি সেট আমি লিখলাম a, 2, 4, 6, 8, 10, 12। ঠিক একই রকম যতগুলি স্বাভাবিক সংখ্যা আছে সেই স্বাভাবিক সংখ্যাগুলিকে যদি আমরা সেট আকারে লিখি তাহলে সেই সেটটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। এবং সেই ক্ষেত্রে
আমরা সেই স্বাভাবিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই জন্য এন দিয়ে লিখি এবং সেটিকে একটা সাইড আমরা বোল্ড করে দেই লেখার জন্য। যেমন তোমরা সাইন্টিফিক নেমের ক্ষেত্রে তোমরা কি করো, সবসময় নিচে আন্ডারলাইন দাও, ঠিক একই রকম আমরা লেখার ক্ষেত্রে এন লিখে একটা সাইড আমরা বোল্ড করে দিই। আর ছাপানো অক্ষরের ক্ষেত্রে আমরা দেখেই চিন্তা করি কোন এনটি ন্যাচারাল নাম্বারের সেট। যাই হোক, তো এন হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বারের সেট। তার মানে তোমরা বুঝতেই পারছো এই স্মল এন যেগুলো আমি লিখেছি সেগুলোর মান কি হবে, 1 2 3 4। আমি নিচে সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, এখানে এন হচ্ছে এরকম একটি সেট, 1 2 3 4 5 6 7 ডট ডট। তো এন যদি একটা এরকম সেট হয় তাহলে 2n কি হবে, তাহলে 2n হচ্ছে সব n এর মানকে তুমি 2 দিয়ে গুণ করো, গুণ করলে কত পাবে, 2 4 6 8 10 12, মানে এই সেটটা পাবে। তো এত বড় না লিখলে শুধু এতটুক লিখেই আমি এই সেটটাকে প্রকাশ করতে পারছি। এখনো হয়তো তোমরা ভাবছো যে আচ্ছা এই পদ্ধতি অর্থাৎ সেট বিল্ডার পদ্ধতি না শিখলেও তো চলতো। এবার আমি বলবো, এইবার যে এক্সাম্পলটি দিব সেই এক্সাম্পলটি তোমরা কি করে লিখবে দেখো। আমি যদি বলি যে একটি বাস্তব সংখ্যার সেট লিখো যার মানগুলি হবে 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির সেট, 1 থেকে 2 পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যার সেট। কি করে লিখব, 1 থেকে 2 পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যার সেট কে কি করে এক্সপ্রেস করব আমরা, কারণ 1 ও 2 এর মাঝখানে বাস্তব সংখ্যা অনেক আছে। 1 এর পরের নাম্বারটা কত সেটাই তো আমরা বলতে পারবো না, কারণ 1 এর পরে তুমি কি বলবে 1.1, না আমি যদি বলি 1.01 তাহলে আরেকজন বলবে না 1.001, আরো ছোট হতে পারে। তো এইরকম 1 থেকে 2 পর্যন্ত অসংখ্য বাস্তব সংখ্যা আছে। ইনফ্যাক্ট 1 এর পরের যে বাস্তব সংখ্যাটা সেটা কত সেটাই আমরা বলতে পারবো না। দ্যাটস ওয়াই এই পদ্ধতি দিয়ে আমরা কিন্তু এই সেটটাকে প্রকাশ করতে পারছি না, কিছু লিমিটেশন আছে, যার জন্য আমাদের এই প্রপার্টি মেথডের দরকার আছে। এখানে খুব সুন্দরভাবে আমরা বলে দিব, দেখো। তো 1 থেকে 2 মানে 1 থেকে 2 পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যা সেট, আমি আর পুরো কথাটা এখানে লিখছি না, আমি ডাইরেক্ট লিখছি। দেখো x such that, আমি এখানে জাস্ট এ হয়ে বলবো। এখানে কি দেখাচ্ছে, x such that, x এর মান হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, এবং পাশে আমাকে লিখে দিতে হবে এবং x belongs to ক্যাপিটাল R। আবার আগের মতো সেই R বলতে এখানে বোঝাচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। আর হচ্ছে এখানে সেট অফ রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার সেট। তো তোমরা ক্লাস 9-এ বাস্তব সংখ্যা পড়েছো, তোমরা জানো বাস্তব সংখ্যা কত বড়। যাই হোক, সেই বাস্তব সংখ্যার সেটগুলোকে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখি, অর্থাৎ এক্স হচ্ছে আর এর মধ্যে আছে এবং এই এক্স এর মানগুলি 1 থেকে 2 পর্যন্ত নিয়ে যে সেটটা পাবো আমরা, সেটাই হচ্ছে আমাদের এখানে এই সেটটির কথা বলা হয়েছে, যাকে আমরা এই টেবুলার বা রস্টার পদ্ধতিতে লিখতে পারবো না। এটাকে তোমরা আরো একভাবে লিখতে পারো, দেখো এই সেম জিনিস অনেকে এইভাবে লেখে অর। এখানে আমি বলেছি এক্স একটি নাম্বার, তারপরে বলেছি যে সেটা 1 থেকে 2 পর্যন্ত হবে এবং পরে বলেছি এক্সটি আর এর মধ্যে আছে। সেটাকে অনেক সময় এইভাবে লেখা হয় এক্স বিলংস টু আর। প্রথমেই বলে দিল এক্স আর এর অন্তর্গত, তারপর দিয়ে দিল সাজ দ্যাট, এবার 1 থেকে 2 পর্যন্ত। তো এটাও একই বোঝায়, অর্থাৎ উপরের এটা আর এটা কিন্তু একই সেট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো রস্টার মেথড বা টেবুলার মেথড কি এবং সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথড কি। এখন আমরা দেখব সেটের বিভিন্ন রকম সংজ্ঞা, অর্থাৎ বিভিন্ন রকমের সেট দেখব। তো ভিউয়ার্স, এখন আমরা কিছু স্পেশাল টাইপ সেট সম্বন্ধে জানবো। তো প্রথমেই আমরা দেখছি 1 নাম্বার ফাইনিট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফাইনিট সেট বলতে আমরা কি বুঝি? তো যে সেটের ভিতরের এলিমেন্ট অর্থাৎ পদগুলি ফাইনিট হবে, পদগুলির সংখ্যা ফাইনিট হবে, অর্থাৎ সেটের ভিতর যদি সসীম সংখ্যক পদ থাকে তাহলে সেই সেটকে আমরা বলবো ফাইনিট সেট, এবং একটি সেটের ভিতর যদি অসীম সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে সেই সেটকে বলবো আমরা অসীম সেট। তো আমি একটু সংক্ষিপ্তভাবে লিখছি, দেখো ফাইনিট ফাইনাইট সেট এটা কি হবে, এর ভিতরে নাম্বার অফ এলিমেন্টস
আর ফাইনাইট। আর ইনফাইনাইট সেট হলে ইনফাইনাইট সেট যদি হয় তাহলে এর ভিতর যে পদ হবে অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস আর ইনফাইনাইট। তাহলে একটি সেটের ভিতর যদি ফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকে তাহলে সেই সেটকে আমরা বলবো ফাইনাইট সেট, এবং সেটের ভিতর যদি ইনফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকে তাহলে সেই সেটকে আমরা বলবো ইনফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেটের এক্সাম্পল কি হতে পারে? যেমন আমি একটু আগে বলেছিলাম ইংরেজি বর্ণমালার ভায়োল সেট, তো এ ই আই ও ইউ। তো ভিউয়ার্স এখানে কটি এলিমেন্ট আছে? 5টি এলিমেন্ট। তো তোমরা জানো 5 একটি ফাইনাইট নাম্বার, তাই এই সেটটি হবে একটি ফাইনাইট সেটের এক্সাম্পল। আবার আমি এরকম একটি এক্সাম্পল দিয়েছিলাম 2 4 6 8 10 ডট 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 ডট। এখানে কতগুলো এলিমেন্ট আছে? 2 4 6 আর 10-এর পরে তো আমি থামিনি, ডট ডট দিয়েছি, মানে এটা চলছেই, অসীম পর্যন্ত চলছে। তো এখানে অসীম সংখ্যক এলিমেন্ট, দ্যাটস ওয়াই এই টাইপের সেটগুলোকে আমরা বলবো ইনফাইনাইট সেট। এখন ইনফাইনাইট সেটকে দুভাগে ভাগ করা যায়। ইনফাইনাইট সেটকে আমরা দুভাগে ভাগ করব। একটি নাম দেওয়া হয়েছে ডিনিউমারেবল, আরেকটি হচ্ছে নন ডিনিউমারেবল। একটি ডিনিউমারেবল আরেকটি হচ্ছে নন ডিনিউমারেবল। ডিনিউমারেবল কোনগুলি? যে ইনফাইনাইট সেট, এটি কিন্তু ইনফাইনাইট সেটের ভাগ, আমি এখানে পার্ট করে দিচ্ছি। দেখো ফাইনাইট সেট ওখানে শেষ, ইনফাইনাইট সেটকে এখন আমরা দুভাগে ভাগ করব। যে ইনফাইনাইট সেটের পদগুলি গণনযোগ্য তাকে আমরা বলবো ডিনিউমারেবল, আর যে ইনফাইনাইট সেটের পদগুলি গণনযোগ্য না তাকে আমরা বলবো নন ডিনিউমারেবল। তো ডিনিউমারেবল সেট কোনটি হবে? এটি এক্সাম্পল দিচ্ছি আমি, 2 4 6 ডট ডট ডট। দেখো তোমরা তো গুনতে পারছো, 2 4 6 পরে কি হবে? 8, তারপরে 10, তারপরে 12, অর্থাৎ তোমরা গুনে যেতে পারছো। দ্যাটস ওয়াই এই টাইপের ইনফাইনাইট সেটকে আমরা বলবো ডিনিউমারেবল। তাহলে নন ডিনিউমারেবল কোনটা হবে? যেমন x belongs to R such that 1 less than x less than 2। তো ভিউয়ার্স দেখো x এর ভ্যালু 1 থেকে 2 পর্যন্ত এবং x টি রিয়াল ভ্যালু। তাহলে x যদি রিয়াল হয়, আমরা জানি এখানে অসীম সংখ্যক পদ আছে, কারণ 1 থেকে 2 এর মাঝে অসীম সংখ্যক পদ, তাই এটি একটি অসীম সেট। কিন্তু এই অসীম সেটকে আমরা বলবো নন ডিনিউমারেবল, অর্থাৎ অগণনযোগ্য। কেন? কারণ 1-এর পরের নাম্বারটি কত সেটাই তো আমরা জানি না, কিন্তু এটি একটি ইনফাইনাইট সেট। তো আশা করি বুঝতে পেরেছো ফাইনাইট সেট কোনগুলো, ইনফাইনাইট সেট কোনগুলো, এবং ইনফাইনাইট সেটের যে দুটো ভাগ আছে সেটা একটি হচ্ছে ডিনিউমারেবল অর্থাৎ গণনযোগ্য, আর একটি হচ্ছে নন ডিনিউমারেবল অর্থাৎ অগণনযোগ্য। এখন আমরা দেখব সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট বলতে আমরা কি বুঝি? সিঙ্গেল কথাটাই মানে হচ্ছে এক, অর্থাৎ সিঙ্গেলটন মানে যে সেটের ভিতর একটি পদ থাকবে সেটিকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। এক্সাম্পল হিসেবে আমরা এরকম নিতে পারি যে একটি সেট যার ভিতর একটি এলিমেন্ট এ, বা একটি সেট কেবলমাত্র বি এলিমেন্ট দিয়ে, বা একটি সেট যার ভিতরে এলিমেন্ট হচ্ছে 2। তো এই সবগুলি সিঙ্গেলটন সেট, কারণ এখানে একটি সেট, এটি একটি সেট, এটি একটি সেট, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা। দ্যাটস ওয়াই এগুলি সিঙ্গেলটন সেট। আবার এরকম একটি এক্সাম্পল নেওয়া যেতে পারে যে x belongs to R such that x cube minus 1 equal to 0। দেখো x cube minus 1 equal to 0 এই সমীকরণটি সমাধান করলে আমরা x এর মান কত পাবো? 1 পাবো। শুধু কি 1? দেখো থিওরেম অনুযায়ী একটি সমীকরণের ঘাত যত, সর্বোচ্চ ঘাত যত, সেই সমীকরণ থেকে আমরা ততগুলি সমাধান পাবো। অর্থাৎ এই সমীকরণের ঘাত যেহেতু 3, এই সমীকরণ থেকে আমরা 3টি সমাধান পাবো। তাহলে এতদিন পর্যন্ত তোমরা জানতে x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 1 হয়। তাহলে বাকি দুটো কোথায় গেল? আসলে বাকি দুটো তোমাদের শেখানো হয়নি, কারণ বাকি দুটো হচ্ছে অবাস্তব। তোমরা এটিকে যদি উৎপাদক করো তাহলে কি পাচ্ছ? x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1,
অর্থাৎ x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো করলে x ইকুয়াল টু ওয়ান পাবে, কিন্তু বাকি অংশটা একটি দ্বিঘাত সমীকরণ থেকে আসছে, সেখান থেকে তোমরা চেক করলে জানতে পারবে যে ওই সমীকরণটির যে বীজ দুটো হবে সেই দুটো কিন্তু অবাস্তব হবে। তো এই সমীকরণের নর্মালি দেখা যাচ্ছে তিনটি সমাধান, কিন্তু আমরা নিতে পারবো কয়টি? কেবলমাত্র একটি। কারণ হচ্ছে x বাস্তব, তাই এটিও একটি সিঙ্গেল টার্ম সেট। অর্থাৎ এই সেটটিকে যদি আমরা ইকুয়াল টু করতে যাই, তাহলে এই সেটের সঙ্গে সমান যে সেটটি হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সেটটা, কারণ এখান থেকে যে মানটি আসবে সেটি হচ্ছে x এর মান 1। অর্থাৎ এটি যদি প্রপার্টি মেথডে লেখা হয় তার টেবুলার ফর্ম হচ্ছে এটা। আরো একটি এক্সাম্পল নিচ্ছি, দেখো। ধরো একটি সেট এরকম, x belongs to R such that x একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং 2 less than x less than 6। তো ভিউয়ার্স, 2 থেকে 6 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কি হতে পারে? 2 থেকে 6 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা একটি আছে, কেবল সেটা 4। অর্থাৎ এই যে সেটটা, পুরো এত বড় একটি সেট বলা আছে এখানে সেট বিল্ডার ফর্মে, সেই সেটটিকে আমরা টেবিলার ফর্মে লিখলে পাবো কেবল এটা। অর্থাৎ এখান থেকে যে সেটটি আসলো সেটা একটা এক পদের সেট, এই জন্য এটিও একটি একপদী সেটের এক্সাম্পল হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো একপদী সেট কি। এখন আমরা দেখব নেক্সট। তো নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট বলতে আমরা কি বুঝি? নাল সেটের বাংলা হচ্ছে শূন্য সেট। শূন্য মানে কিন্তু কোনো গোল জিরো না, এখানে শূন্য বলতে বোঝাচ্ছে ফাঁকা। অর্থাৎ যে সেটের ভিতর কোনো এলিমেন্ট নেই সেই সেটকে আমরা বলবো শূন্য সেট। তাহলে এটা কেমন হলো? সেটের ভিতরে যদি এলিমেন্ট না থাকে তাহলে সেট কি করে হলো? কারণ সেটের ডেফিনেশনে তো বলা আছে ভিন্ন ভিন্ন পদের সংগঠন হবে। দেখো, অ্যাকচুয়ালি নাল সেটকে যদি আমরা টেবুলার ফর্মে লিখতে চাই তাহলে তার এক্সাম্পল হবে এরকম, কারণ এর ভিতরে লেখার মতো কোনো পদ নেই। বাট টেবুলার ফর্ম দিয়ে অ্যাকচুয়ালি নাল সেটকে এক্সপ্রেস করাও মুশকিল, ডিফাইন করাও মুশকিল। অ্যাকচুয়ালি নাল সেটের ডেফিনেশনটা ভালো করে বুঝতে গেলে তোমাদের সেই সেট বিল্ডার ফর্মে আসতে হবে। দেখো, আমরা সেটের ডেফিনেশন দেই, সেটের ডেফিনেশন অনুযায়ী একটা সেটের এক্সিস্টেন্স বা অস্তিত্ব থাকে, কিন্তু সেই ডেফিনেশন অনুযায়ী যখন আমরা ওই রিলেটেড কোনো এলিমেন্ট খুঁজে পাবো না, তখন সেই রকম সেটকে আমরা বলবো নাল সেট। অর্থাৎ আমি যদি এরকম লিখি, দেখো, x such that 2 less than x less than 4 এবং x একটি পূর্ণবর্গ সংখ্যা। তো ভিউয়ার্স, এই সেটটিকে তোমরা কিভাবে লিখবে? দেখো, 2 থেকে 4 পর্যন্ত একটি সেট, মানে x এর মান 2 থেকে 4 পর্যন্ত যে কোনো হবে, কিন্তু এখানে বলা আছে x একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 থেকে 4 পর্যন্ত কোনো পূর্ণবর্গ সংখ্যা তোমরা জানো না, দ্যাটস ওয়াই এই যে সেটটি হবে এই সেটটিকে আমরা বলবো একটি নাল সেট। এটা কেবলমাত্র এরকম না, আরও এক্সাম্পল হতে পারে। যেমন আমি এরকম বলতে পারি, x belongs to R such that x square plus 1 equal to 0। দেখো, এই সমীকরণটিকে তোমরা যদি সলভ করো x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে কোনো বাস্তব বীজ পাবে না। কারণ x স্কোয়ার ইকুয়াল টু -1, অর্থাৎ স্কোয়ার করে নেগেটিভ মান আসে, এরকম কোনো বাস্তব সংখ্যা নেই। দ্যাটস ওয়াই এখান থেকে যে x এর মানগুলো আসবে সেগুলি অ্যাকচুয়ালি হবে অবাস্তব। তো তোমরা এখনো অবাস্তব চ্যাপ্টার হয়তো শিখোনি, যখন অবাস্তব বা জটিল রাশি চ্যাপ্টারটি শিখবে এই বিষয়টি আরো ভালো করে বুঝবে। কিন্তু এতটুকু তোমরা বুঝতেই পারো যে কোনো বাস্তব কোনো সংখ্যাকে স্কোয়ার করে আরেকটি সংখ্যা যোগ করলে এটা 0 কখনো হয় না। এটা 0 হয় যখন আলাদা করে x 0 হয় এবং 1ও 0 হয়। দেখো, 1 তো 0ই না এখানে, সুতরাং এটা সম্ভবই না কখনো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করানো x এর কোনো বাস্তব মান দিয়ে। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে এই যে সেটটি আসবে সেই সেটটিকে আমরা বলবো একটি শূন্য সেট। আরো অন্যরকম এক্সাম্পল হতে পারে, যেমন কোনো আমরা সমীকরণ লিখবো, সেই সমীকরণে এমন একটি শর্ত দিয়ে দেবো যে শর্ত থেকে আমরা সেই সমীকরণের সত্যযুক্ত মান পাবো না। তো এই ধরনের সেটগুলোকে আমরা বলবো শূন্য সেট। এখন শূন্য সেটকে কিভাবে লেখা হয়? তো চিহ্ন,
শূন্য সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যে কোনো শূন্য সেট আমরা তার পরিবর্তে ফাই ইউজ করবো, অর্থাৎ এই পুরো সেটটা ইকুয়াল টু হয়ে যাবে ফাই। তো অন্যান্য যতগুলো সেট আছে সেই সেটগুলোকে আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি বা অন্য কোনো নাম দিতে পারি, কিন্তু শূন্য সেটের অন্য কোনো নাম হয় না। শূন্য সেট যখনই চলে আসবে তখনই ইকুয়াল টু আমরা ফাই লিখবো, বা শূন্য সেট ধরতে গেলেও আমরা ফাই ধরবো। অর্থাৎ এটি একটি ফাই হয়ে যাবে। এই যে সেটটি আমরা লিখলাম সেটাও অ্যাকচুয়ালি ফাই, এবং এখানে যে একটি সেট লিখেছি যার ভিতরে কোনো এলিমেন্ট নেই এটাও ফাই। শূন্য সেটের সিম্বলই হচ্ছে ফাই। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো শূন্য সেট কি। তো আমাদের 3 নম্বর সম্বন্ধে ধারণা হয়ে গেল। এখন আমরা দেখব পরের সংজ্ঞা বা পরের ধর্মটি। তো এখন আমরা যাচ্ছি সাবসেট। সাবসেট কি? তো ভিউয়ার্স, সাবসেট বিষয়টি একটু ভালো করে বুঝতে হবে। দেখো, ধরো তুমি একটি ওয়ার্ডে আছো, তাহলে সেই ওয়ার্ডটি তোমার পুরো সাব ডিভিশনের এরিয়ার ভিতরে পড়ে। তাই বলা যায় তোমাদের পুরো এরিয়াটি সেই সাব ডিভিশনের একটি সাব এরিয়া, অর্থাৎ তোমাদের ওয়ার্ডটি হয়ে যাচ্ছে সেই সাব ডিভিশনের সাপেক্ষে একটি সাবসেট, যদি কিনা পুরো ওয়ার্ডটাকে একটি সেট হিসেবে ধরা হয়। ঠিক একইভাবে তোমাদের পুরো সাব ডিভিশনটি হয়ে যাবে সেই ডিভিশন অর্থাৎ ডিস্ট্রিক্টের একটি সাব এরিয়া, অর্থাৎ তোমাদের সাব ডিভিশনটি হয়ে যাচ্ছে ডিস্ট্রিক্টের একটি সাবসেট। একইভাবে আমি যদি ডিস্ট্রিক্টের কথা বলি তাহলে ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে স্টেটের সাবসেট। তো এখন একটি মজার বিষয় হচ্ছে, দেখো তোমাদের ডিস্ট্রিক্ট যদি স্টেটের সাবসেট হয়ে থাকে তাহলে তোমাদের ডিস্ট্রিক্টের ভিতরে যে কোনো লোক কিন্তু সেই স্টেটেরই লোক, কি তাই তো? তো সাবসেটের ডেফিনেশনটা আমরা এখানে এইভাবেই দেই। তো এক্স একটি এলিমেন্ট, সেটা যদি এ সেটের অন্তর্গত হয় এবং এই এলিমেন্টে এই এক্স বিলংস টু এ যদি ইমপ্লাইজ করে সেই এক্স বি এর মধ্যে অবস্থিত। ধরো এক্স তুমি এ একটি এরিয়া অর্থাৎ তোমার ডিস্ট্রিক্ট, তুমি তোমার ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং সেটা ইমপ্লাইজ করছে বা কোনোভাবে দেখানো যাচ্ছে যে তুমি আবার বি এরও অন্তর্গত। তো তুমি যদি তোমার ডিস্ট্রিক্টের অন্তর্গত হও এবং সেই তুমি যদি আবার অন্য কোনো একটি এরিয়ার অন্তর্গত হও, তাহলে নিশ্চয়ই সেই পরের এরিয়াটি তোমার ডিস্ট্রিক্টের থেকে ছোট এরিয়া হবে না, হয় ডিস্ট্রিক্টের সমান হবে বা তার থেকে বড় এরিয়াতে হবে। কি বোঝা যাচ্ছে না? আবার বলছি আমি, দেখো ধরো এ হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট এবং তুমি বিলংস করছো, এক্স হচ্ছে তুমি, তো এক্স বিলংস করছে এই ডিস্ট্রিক্টের মধ্যে, অর্থাৎ তুমি এই ডিস্ট্রিক্টের ভিতর আছো এবং দেখা যাচ্ছে বা প্রমাণ করানো যাচ্ছে যে তুমি আবার অন্য আরেকটি এরিয়ার ভিতর আছো। তো এখন এই যে বি এরিয়াটি সেটা কি এর থেকে ছোট হতে পারে? যদি এর থেকে ছোট হয়ে যায় তাহলে তুমি তো সেখানে নাও থাকতে পারো, সে পার্টিকুলার কেসে হতে পারে, কিন্তু সেটা সবসময় তো সত্য হবে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে তুমি যদি তোমার ডিস্ট্রিক্টের ভিতর থাকো এবং দেখা যায় তুমি অন্য কোনো একটি এরিয়ার ভিতর থাকো, তাহলে এই এরিয়াটিকে অবশ্যই কি হতে হবে, তোমার ডিস্ট্রিক্টের থেকে বড় হতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সাবসেট অফ বি। আমি আগে লিখে দিচ্ছি, এই রকম যদি শর্ত আসে বা কোনো গাণিতিক সমীকরণ আসে তাহলে আমরা বলতে পারি যে এ বি সেটের সাবসেট। কারণ কি, তোমাকে এ সেটের ভিতর পাওয়া যাচ্ছে এবং অন্য এটা দেখা যাচ্ছে যেটা অন্য আরেকটি সেটের ভিতর পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই সেই সেটটি তোমার সেটের থেকে বড় হবে এবং তুমি পুরোই মানে তোমার ডিস্ট্রিক্ট পুরোটাই সেই সেটের ভিতরে থাকছে। তো এ সেট বি সেটের সাবসেট উপসেট। এবং এই পুরো বিষয়টাকে লেখা হয় এইভাবে, এ একটি সেট এবং সাবসেটের সিম্বল হচ্ছে এরকম ইউ এর মতো করে লিখবে, নিচে আর একটি ইকুয়াল দাগ দিবে। কেন দাগটা দিবে আমি বলছি, দেখো। তো এই হচ্ছে আমাদের সাবসেটের সিম্বল। সামনে এ থাকলে এ কে বোঝাবে বি সেটের সাবসেট, অর্থাৎ তোমরা লেস দ্যান যেদিকে মনে করো, লেস দ্যান গ্রেটার দ্যান যেভাবে বুঝো সেইভাবে বুঝতে পারো যে এই বেন্ড যেদিকে থাকবে সেটি কিন্তু ছোট হচ্ছে, অর্থাৎ এখানে এ সেট বি সেটের সাবসেট হচ্ছে। তো ইকুয়াল চিহ্নটি কেন? দেখো
সাবসেটের চিহ্ন নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম মতবাদ আছে। এটি কোনো স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালি বলতে গেলে স্ট্যান্ডার্ড সিম্বল না, এটিকে আরও মডিফাই করে ভালোভাবে লেখা যায়। এটি একটি অসম্পূর্ণ সিম্বল। তবুও আমি বলছি, তোমাদের বইয়ে যেভাবে আছে ক্লাস 11-12-এর জন্য বা পুরো গ্র্যাজুয়েশনের জন্য এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো সমস্যাই হবে না, এটি তোমাদের জন্য ঠিক সিম্বল। তো দেখো, এ বি সেটের সাবসেট হলে এখানে ইকুয়াল চিহ্নটি কেন দেওয়া হচ্ছে? তো দেখো, এই চিহ্নটি কেন ব্যবহার হচ্ছে? তো সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটি ব্যক্তি ইন্ডিয়ার একটি ব্যক্তি, তাহলে ওয়েস্ট বেঙ্গল হয়ে যাচ্ছে পুরো ইন্ডিয়ার অন্তর্গত। কারণ আমি যে কোনো বলেছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যে কোনো প্রান্ত থেকে আমি একটি লোক নিতে পারি এবং সেই লোকটিকে দেখানো যাবে যে সেটি ইন্ডিয়ার ভিতরেই আছে, অর্থাৎ পুরো ওয়েস্ট বেঙ্গলটি ইন্ডিয়ার একটি সাবসেট। এখন সেই হিসাবে আমি যদি বলি, তাহলে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের সাবসেট, কারণ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এলিমেন্ট আবার ওয়েস্ট বেঙ্গলেরই এলিমেন্ট। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সাবসেট, অর্থাৎ সাবসেট কথার মধ্যে কি হচ্ছে যে সমান হলেও সাবসেট বলা যাচ্ছে সাবসেটের সংজ্ঞা অনুযায়ী। অর্থাৎ সাবসেটের কনসেপ্টটা এরকম হচ্ছে যে সমান অথবা ছোট, অর্থাৎ লেস দ্যান ইকুয়াল আমরা যেভাবে ব্যবহার করি ঠিক সেইভাবেই। তাই এখানে এ সাবসেটের চিহ্ন হচ্ছে এরকম, বি অর্থাৎ এই চিহ্নটির মানে হচ্ছে এই এ সেটটি পুরো বি সেটের ভিতরে আছে অথবা এ সেট আর বি সেট সমান। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি কি। একটি এক্সাম্পল নিয়ে দেখা যাক। যেমন দেখো, এ একটি সেট নিলাম আমি 2, 3, 5, 6 এবং বি একটি সেট নিলাম 1, 2, 3, 4, 5, 6। তো ভিউয়ার্স দেখো, এ সেটের পদগুলি কি 2, 3, 5, 6 এবং বি সেটের পদগুলি 1, 2, 3, 4, 5, 6। তো এ সেটের প্রত্যেকটি পদ কিন্তু বি সেটে পাওয়া যাচ্ছে, অর্থাৎ তাই এ সেটকে আমরা বলবো বি সেটের সাবসেট, অর্থাৎ এ সাবসেট অফ বি। এবং ডায়াগ্রাম দিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এটি একটি বি সেট এবং তার ভিতরে আমি একটি এ সেট নিলাম। এ সেটের এলিমেন্টগুলো 2, 3, 5, 6 এবং বি সেটে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তো বি সেট যদি পুরো বড়টা হয় তাহলে আমি একটি 1 দিলাম আর একটি 4 দিলাম। তাহলে দেখো বি সেটে কি কি আছে, 1, 2, 3, 4, 5, 6 সবাই আছে বি সেটের ভিতরে এবং এ সেটের ভিতরে আছে হচ্ছে 2, 3, 5, 6। তো দেখা যাচ্ছে পুরো এ সেটটা বি সেটের ভিতরে চলে এসেছে। তো এইরকম ক্ষেত্রে এ সেটকে আমরা বলতে পারি বি সেটের সাবসেট। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো সাবসেট বিষয়টি কি। আমরা যখন বড় বড় প্রবলেম সলভ করব তখন এই বিষয়গুলি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো 4 নম্বর অপশন আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা দেখব নেক্সট। তো ভিউয়ার্স, দুটি সেট কখন ইকুয়াল হয়? দেখো, দুটি সেট ইকুয়াল তখনই লেখা সম্ভব যদি দুটি সেটের এলিমেন্টগুলো সেম থাকে। তো যেমন ধরলাম এ একটি সেট যার এলিমেন্টগুলো 2, 3 এবং বি একটি সেট যার এলিমেন্টগুলো x belongs to R such that x square minus 5x plus 6 equal to 0। অর্থাৎ এই সমীকরণ x square minus 5x plus 6 equal to 0 থেকে যে দুটো মান পাওয়া যাবে যে দুটো মান হবে সেই দুটো হবে বি সেটের এলিমেন্ট। আবার একটি সেট নিলাম C, x such that 1 less than x less than 4 এবং x একটি পূর্ণ সংখ্যা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 3 রকম সেট নিয়েছি। প্রথম সেটটি এলিমেন্ট হচ্ছে 2 এবং 3। বি যে সেটটি নেওয়া হয়েছে সেই বি সেটটাকে যদি আমরা টেবুলার ফর্মে লিখি তাহলে কি পাবো, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 ইকুয়েশনটা সলভ করলে আমরা যে দুটো মান পাবো সেই দুটো হচ্ছে 2 এবং 3। আবার একই রকম সি যে সেটটি নেওয়া হয়েছে তার এলিমেন্ট হচ্ছে 1 এবং 4-এর মধ্যে হবে এবং বলা আছে x একটি পূর্ণ সংখ্যা। তো 1 আর 4-এর মধ্যে পূর্ণ সংখ্যা কি কি আছে, 2 আর 3 আছে। অর্থাৎ সি যে সেটটা সেটাও কিন্তু অ্যাকচুয়ালি
এই 2 এবং 3 পদ নিয়ে গঠিত সেট। তো আলটিমেটলি দেখলে বোঝা যাচ্ছে এ, বি আর সি এই ক্ষেত্রে এই তিনটি সেট হবে সমান সেট। যদিও এটি দেওয়া না থাকে তাও তবুও আমরা বলতে পারবো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। অর্থাৎ দুটি সেটকে বা তিনটি সেটকে আমরা সমান তখনই বলতে পারবো যদি তার ভিতরের এলিমেন্টগুলো সেম হয়। তো এটি খুবই সাধারণ একটি বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো সমান সেট বলতে আমরা কি বুঝি। তো এখন আমরা দেখব নেক্সট ডেফিনেশন। তো ভিউয়ার্স, এখন আমরা বুঝবো প্রপার সাবসেট কি। একটু আগেই আমরা সাবসেট বুঝলাম, তো সেটাকে সাহায্য নিয়েই আমরা প্রপার সাবসেট বুঝবো। ধরো একটি সেট 2, 3, 5, 6 এ সেটের এলিমেন্ট এগুলো। আবার বি একটি সেট যার এলিমেন্ট 1, 2, 3, 4, 5, 6। তো সাবসেটের ডেফিনেশন অনুযায়ী আমরা শিখেছিলাম যে এক্স সেটের কোনো এলিমেন্ট যদি এ সেটের এলিমেন্ট যদি বি সেটে থাকে তাহলে আমরা এ সেটকে বলবো বি সেটের সাবসেট। তো কথাটি শুনে একটু সহজ মনে হচ্ছে, এটিকে একটু ডিপলি তোমাদের চিন্তা করতে হবে। দেখো, এ সেটের এলিমেন্ট যদি বি সেটে থাকে তাহলে এ সেটকে বি সেটের সাবসেট। এর মানে এটা না যে এ সেটের একটা এলিমেন্ট থাকলেই হবে। তো এক্স দিয়ে আমরা সেই ডেফিনেশনটাকে লিখি। তো এক্স বিলংস টু এ যদি ইমপ্লাইজ করে এক্স বিলংস টু বি, সেই ক্ষেত্রে আমরা বলি এ সেটটি বি সেটের সাবসেট। এর অর্থ এটাই যে এ সেটের সমস্ত এলিমেন্ট হচ্ছে যদি বি সেটে থাকে তাহলেই আমি বলবো যে এ সেটটিকে বি সেটের সাবসেট। তো এখানে সেই সংজ্ঞা অনুযায়ী দেখা যাচ্ছে এ সেটের এলিমেন্ট 2, 3, 5, 6 সবাই কিন্তু বি সেটে উপস্থিত। অর্থাৎ আমি বলতে পারবো যে এ সাবসেট অফ বি। এটি হচ্ছে সাবসেটের সিম্পল একটি সিম্বল। এখন প্রপার সাবসেট বিষয়টা কি? সাবসেট প্রমাণ করার পরই তোমার কাছে আসবে প্রপার সাবসেটের বিষয়টি। তোমার সাবসেট প্রমাণ হয়ে গেছে। আমরা একটু আগে শিখেছিলাম যে সাবসেট, দুটো সেট যদি একটি সেট আর একটি সাবসেট হয় তাহলে কিন্তু প্রথম সেটটি পরের সেটের সঙ্গে সমানও হয়ে যেতে পারে, তাই জানতাম। দ্যাটস ওয়াই আমরা সাবসেটের সিম্বলে এরকম নিচে একটা লাইন টেনে দিই। তোমরা দেখো এখানে এই 1 এলিমেন্টটি আর 4 এলিমেন্টটি বি সেটে অতিরিক্ত, অর্থাৎ এ সেটের থেকে বেশি আছে। তাই আমি এখানে সাবসেট প্রমাণ করার পর বলবো যে এ সেটটি বি সেটের প্রপার সাবসেট। এ সেট বি সেটের যথার্থ উপসেট। কেন হলো? কারণ যেহেতু 1 বিলংস টু বি এবং 4 বিলংস টু বি, কিন্তু 1 ডাজ নট বিলংস টু এ এবং 4 ডাজ নট বিলংস টু এ। দেখো, এ সেটের সব এলিমেন্ট বি সেটে আছে, তাই এ সেটকে বি সেটের সাবসেট বলে। কিন্তু বি সেটের সব এলিমেন্ট এর মধ্যে নেই, বি সেটের কিছু এলিমেন্ট বাড়তি আছে, তাই এ সেটটি পুরোপুরি বি সেটের ভিতরে অবস্থিত। যেমন আমি যদি এটাকে বি বলি তাহলে এ হবে এর ভিতরে, কারণ এর ভিতরে পাওয়া যাচ্ছে 2, 3, 5, 6 এবং বি এর ভিতরে পাওয়া যাচ্ছে অতিরিক্ত 1 এবং 4। এখন দেখো, বাইরের সেটটিকে আমি বি নাম দিলাম এবং ভিতরের সেটটিকে আমি এ নাম দিলাম। তাহলে দেখো এ সেটের ভিতরে পাওয়া যাচ্ছে 2, 3, 5, 6 এবং বি সেটের ভিতরে কিন্তু সব এলিমেন্ট আছে। দ্যাটস ওয়াই পুরো এ সেটটা বি সেটের ভিতরে চলে গেছে, অর্থাৎ সাব মানে প্রপারলি সাব কথাটি এখানে প্রযোজ্য হচ্ছে। কিন্তু যদি বি সেটের এই 1 এবং 4 না থাকতো তাহলে কি হতো? তাহলে এ সেট আর বি সেট তো সমান থাকতো। সেই ক্ষেত্রেও কিন্তু সংজ্ঞা অনুযায়ী এ সেটকে বি সেটের সাবসেট বলা যেত। কেন? কারণ এ সেটের সব এলিমেন্ট তো তখন বি সেটের মধ্যেই থাকতো। দ্যাটস ওয়াই সাবসেট বলতে আমরা মানে সমান সেটও হতে পারে। কিন্তু যখন প্রপার সাবসেট আমরা বলতে যাব তখন আমাকে এই বিষয়টি দেখে নিতে হবে যে সেটের প্রপার হবে সেই সেটে অতিরিক্ত এলিমেন্ট আছে কিনা। যেমন এই ক্ষেত্রে অতিরিক্ত এলিমেন্ট 1 এবং 4 ছিল, তাই আমরা বলবো যে এ সেট বি সেটের প্রপার সাবসেট, এবং এই ক্ষেত্রে চিহ্নটি হবে এ। এবার নিচে ইকুয়াল রাখতে হবে না।
এই হচ্ছে প্রপার সাবসেটের সিম্বল। তো ভিউয়ার্স, এ হচ্ছে এখানে বি সেটের প্রপার সাবসেট, এবং এর উল্টা যে বিষয়টি আমরা এখন আসব, সুপার সেট বলে একটি সেট আছে। সুপার সেট কাকে বলে? যখন এ সেট বি সেটের প্রপার সাবসেট হয় তখন বি সেটকে আমরা বলি এ সেটের সুপার সেট। আমি আবার বলছি, এখানে এ হলো বি সেটের সাবসেট, অর্থাৎ এ বি এর অধীনে আছে, ভিতরে আছে। তাহলে বি কে কি বলবো? এ কে বলি আমরা সাবসেট, প্রপার সাবসেট কার? বি এর। তখন আমরা বি কে বলবো এর সুপার সাবসেট। আমি আবার লিখছি, এ ইজ প্রপার সাবসেট অফ বি। এটাই ইমপ্লাইজ করবে বি ইজ সুপার সেট অফ এ। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রপার সাবসেট এবং সুপার সেট কি। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো ভিউয়ার্স, ইউনিভার্সাল সেট বলতে আমরা কি বুঝি? ইউনিভার্সাল সেট হবে এমন একটি সেট, বাকি সমস্ত সেট এই সেটের সাবসেট হবে। যে কোনো ক্যালকুলেশন করার সময় আমাদের এরকম একটি প্রমাণ সেটের প্রয়োজন হয়, যে সেটের সাহায্যে আমরা ক্যালকুলেশনগুলোকে সহজে সমাধান করতে পারি। ধরে নাও তোমাদের ক্লাসের কোনো ছাত্রছাত্রীদের দিয়ে একটি সমস্যা সমাধান করা হচ্ছে, অর্থাৎ পুরো ক্লাসটাকে আমি একটি ইউনিভার্সাল সেট ধরে নিতে পারি। তাহলে সেই ক্লাসের ভিতরে যত আলাদা আলাদা ক্যাটাগরি স্টুডেন্ট আছে সেগুলোকে যদি আলাদা আলাদা সেট হিসেবে ভাগ করা থাকে তাহলেও আমাদের ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হবে না। এই ক্ষেত্রে তোমাদের এই পুরো ক্লাসের সেটটি হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। এখন সমস্যা যদি আরও বড় হয়ে যায়, যেমন আমি যদি বলি যে ক্লাস 11-এর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী এবং কলা বিভাগের ছাত্রছাত্রী, সেক্ষেত্রে আমি পুরো ক্লাস 11কে একটা সেট হিসেবে ধরে নেব, যে সেটটি হবে আমার ইউনিভার্সাল সেট। বা যদি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কথা বলা হয় তাহলে পুরো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সেটটাকে আমি একটা ইউনিভার্সাল সেট হিসেবে ধরে নিতে পারবো। তো এই পুরো বিষয়গুলো কখনো কখনো ইউনিভার্সাল সেট তোমাদের বইয়ের অঙ্ক করার সময় ডিফাইন করে দেওয়া থাকবে, আবার কখনো কখনো তোমাদের নিজেদেরই ডিফাইন করে নিতে হবে। যখন আমরা সমস্যা সমাধান করব তখন এই বিষয়টি সম্বন্ধে আরও একটু পরিষ্কার ধারণা চলে আসবে। জাস্ট তোমরা এটাই মনে রাখবে, ইউনিভার্সাল সেট হচ্ছে এমন একটি সেট যেই সেটের থেকে বড় কোনো সেট এখানে নেই। তো এখন আমরা দেখব পাওয়ার সেট। পাওয়ার সেট বা সূচক সেট বলতে আমরা কি বুঝি? তো ভিউয়ার্স, পাওয়ার সেট কেবল এমনিতেই একটি সেট হয় না, পাওয়ার সেট কারো না কারো হয়। অর্থাৎ এ সেটের পাওয়ার সেট বা বি সেটের পাওয়ার সেট এইভাবে বলতে হয়। তো এ সেটের পাওয়ার সেট, এ সেটের পাওয়ার সেট বা সূচক সেট কে পি অফ এ, অর্থাৎ পি এ ব্র্যাকেটে এ বা 2 টু দি পাওয়ার এ দ্বারা চিহ্নিত করা হয়। তো সর্বপ্রথম আমরা পাওয়ার সেটের চিহ্ন জেনে নিলাম, এখন আমরা বুঝবো পাওয়ার সেটটি কি। দেখো, পাওয়ার সেটটি ভালো করে বোঝার জন্য আমি একটি এক্সাম্পল নেব। তার আগে বলি, পি এ সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। পি এ ইকুয়াল টু সেট অফ all subset of A। দেখো, এই কথাই ভালো করে বোঝার চেষ্টা করো। সেট অফ অল সাবসেটস অফ এ, অর্থাৎ এ সেটের যত সাবসেট আছে তাদের দিয়ে যে সেট হবে সেই সেটটি হচ্ছে এ সেটের পাওয়ার সেট। অর্থাৎ পাওয়ার সেট কিন্তু সেটের সেট, অর্থাৎ পাওয়ার সেটের ভিতর যে এলিমেন্টগুলো থাকে তারা নিজেও এক একটা করে সেট। তো বিষয়টিকে আমি এক্সাম্পল দিয়ে পরিষ্কার করছি। আমি ধরে নিলাম এ একটি সেট যার ভিতরে এলিমেন্ট 1, 2, 3। এখন তোমরা আমাকে বলো যে এই এ সেট যে আছে, এই এ সেটের কতগুলি সাবসেট হবে এবং কি কি হবে। দেখো, তোমরা গেস করো, আমি সাথে সাথে করছি। সর্বপ্রথম আমরা এ সেটের যে এলিমেন্ট 3টি আছে, এই 3টি এলিমেন্টের সিঙ্গেলটন সেটগুলো তৈরি করি। তাহলে 1 দিয়ে একটি সেট হবে, 2 দিয়ে একটি সেট হবে,
3 দিয়ে একটি সেট হবে। দেখো এই সেটটি এ সেটের সাবসেট, আবার এটি একটি সেট যার এলিমেন্ট 2, সেও এ সেটের সাবসেট, কারণ 2 এখানে আছে। আবার 3 দিয়ে একটি সেট তৈরি হয়েছে সিঙ্গেলটন, সেটিও এ সেটের সাবসেট। আবার জোড়ায় জোড়ায় নিলে আমি পাবো 1 2, এই সেটটি এ সেটের সাবসেট। আবার 2 3, এই সেটটিও কিন্তু এ সেটের সাবসেট। আবার 1 3, এইটিও এ সেটের সাবসেট। আবার আমি যদি সবগুলো একসঙ্গে নেই 1 2 3, তাহলে এই পুরো সেটটা তো এ সেট, এটাও কিন্তু এ সেটের সাবসেট, কারণ সংজ্ঞা অনুযায়ী এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো এর উপর মানে এর ভিতর আছে, তাই এটিও এর সাবসেট। তাহলে কটি সাবসেট পেলাম? টোটাল 7টি পেলাম। এখন দেখো ফাই হচ্ছে শূন্য সেট। এখন শূন্য সেটের ভিতর তো কিছুই নেই, তাই ফাইকে আমরা বলতে পারি এ সেটের সাবসেট। এটি একটি থিওরেম, আমরা পরে জানবো যে শূন্য সেট যে কোনো সেটেরই সাবসেট হয়। আবার ঠিক একই রকম যে কোনো সেট ইউনিভার্সাল সেটের সাবসেট হয়, কারণ ইউনিভার্সাল সেট হচ্ছে সবচেয়ে বড় সেট। তাহলে দেখো এই হচ্ছে এ সেটের সমস্ত সাবসেট, এর বাইরে আর একটিও সাবসেট তোমরা পাবে না। তাই এই সমস্ত সাবসেটগুলোকে দিয়ে যে নতুন সেটটি আমরা পাবো সেই সেটটি হবে পাওয়ার সেট, অর্থাৎ পিএ। পিএ হবে এমন একটি সেট যার ভিতরেই সবাই থাকবে, অর্থাৎ ফাই হবে একটি এলিমেন্ট, পি এর ভিতর 1 যে সেটটি সেটি নিজে একটা এলিমেন্ট, এবং 2 দিয়ে যে সেটটি হবে সেটাও একটা এলিমেন্ট, 3 1 2 2 3 3 1। আর ভিউয়ার্স 1 2 3 দিয়ে যে তৈরি সেটটা সেটা তো এ সেট, আমি এটাকে এ লিখে দিলাম। তাহলে এই হচ্ছে এ সেটের পাওয়ার সেট, অর্থাৎ কোনো একটি সেটের ভিতর যতগুলি এলিমেন্ট আছে সেই এলিমেন্ট দিয়ে যত সাবসেট তৈরি করা সম্ভব সমস্ত সাবসেটকে নিয়ে যে টোটাল সেটটি হবে সেই সেটটি হচ্ছে ওই সেটের পাওয়ার সেট। অর্থাৎ পাওয়ার সেটের ভিতর কিন্তু আরো অনেকগুলো সেট থাকে, অর্থাৎ পাওয়ার সেটের ভিতরে যে এলিমেন্ট তারা নিজেরাও সেট। তো ভিউয়ার্স আশা করি তোমরা বুঝতে পেরেছো পাওয়ার সেট কি, এবং এখানে আমি একটু সংক্ষিপ্ত কথা বলতে চাই। পাওয়ার সেটের ভিতরে এলিমেন্টের সংখ্যা কত হয়? দেখো এ সেটের ভিতর কটা এলিমেন্ট ছিল? 3টা। তাহলে এই পাওয়ার সেটটার ভিতরে এলিমেন্টের সংখ্যা হয়ে যায় দেখো 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি। এই জন্য সিম্বলে 2 টু দি পাওয়ার এ একটি সিম্বল আছে। এইভাবে আমরা পাওয়ার সেটকে ডিনোট করতে পারি। তো এইভাবে যদি এ সেটের ভিতর 4টা এলিমেন্ট থাকতো তাহলে এই পাওয়ার এ সেটের পাওয়ার সেটের এলিমেন্টের সংখ্যা হতো 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16। যদি 5টি হতো তাহলে 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 32 হতো। এইভাবে আমরা পাওয়ার সেটের ভিতরে এলিমেন্টের সংখ্যা হিসেব করতে পারি। তো ভিউয়ার্স এই হচ্ছে বিভিন্ন টাইপের সেটগুলি, তোমরা এগুলি ভালো করে দেখবে, এগুলি ভালো করে পড়ার চেষ্টা করো। আমি পরশুদিন আরেকটি ভিডিও দিব যেখানে এই সেটগুলির অপারেশন এবং সেট নিয়ে বিভিন্ন সমস্যা কী করে সমাধান করা যায় সেগুলি দেখাবো। তো আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে।